আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস শুরু করছি। তো তোমাদের আসলে যাদেরকে আমরা একটু আগে লাইনে দেখলাম, আহ, প্রত্যেকেই হচ্ছে যে আমাদের নিয়মিত শিক্ষার্থী যারা নাকি অনলাইনে ক্লাস করে থাকো। তো তোমাদের আসলে আহ, শুধু যে পড়ানোটাই আমাদের যে মোক্ষম বিষয় সেটা নয়, কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনে তোমাদের কিন্তু খোঁজ খবর নেওয়াটাও কিন্তু আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। ওই সুবাদেই কিন্তু মাঝে মাঝে কিন্তু আমরা ক্লাসের বাইরেও কিন্তু তোমাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। আমরা প্রতিনিয়ত তোমাদেরকে ক্লাস করার জন্য উদ্বুদ্ধ করছি, তোমাদেরকে অনলাইনে ক্লাসে আসার জন্য আমরা স্কুল থেকে ফোন দিচ্ছি, তোমাদের খোঁজ খবর নিচ্ছি। তো এটা হচ্ছে আসলে আহ, ছাত্র এবং শিক্ষকের মাঝে একটা সম্পর্কের তৈরি হয়, যার দরুন হয় কি যে শিক্ষার্থীর যদি কোনো ধরনের সমস্যা থাকে সেটা শিক্ষক জানতে পারলো এবং সে অনুযায়ী তাদের আসলে সমস্যার উত্তরণ করার চেষ্টা করে আর কি। তো তোমরা যদি আসলে তোমাদের সমস্যার কথা যদি আমাদের কাছে না জানাও, তাহলে আমরা তোমাদের সমস্যাটা কিভাবে জানবো? তো তো এখন তোমাদের আসলে তোমাদের লাইনে যাদেরকেই পেয়েছি তাদেরকে দুইটা প্রশ্ন জিজ্ঞেস করেছি, তাও পড়া রিলেটেড না। অনেকে আবার লাইন থেকে লিভ নিয়ে চলে গেছো। যাই হোক, তো তোমাদের গত ক্লাসে পঞ্চম অধ্যায় দেখতে হলে আলো চাই, এই অধ্যায়টি পড়াচ্ছিলাম। তো আমাদের মোটামুটি সকল যে কয়টি টপিক ছিল তোমাদের 2022 সালের প্রণোদিত সিলেবাস থেকে, তার মধ্যে সকল টপিকসগুলি শেষ হয়ে গেছিল। আজকে আমাদের দুইটি টপিকস বাকি আছে, যে দুইটি টপিকস অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা টপিকস আজকে তোমাদের আমি বোর্ডে লিখে দিয়েছি ইতিমধ্যে, যে স্পষ্ট দৃষ্টির জন্য ন্যূনতম দূরত্ব। আসতে দেরি হয় আগে রেকর্ডিং করতে। তো এই স্পষ্ট দৃষ্টির জন্য ন্যূনতম দূরত্ব আসলে মানুষের চোখের মধ্যে যে রেটিনা আছে সেটি আলোর দেখা গেছে এই স্পষ্ট দৃষ্টির জন্য মানুষের চোখ তার লেন্সের ফোকাস দূরত্ব কখনো বাড়িয়ে বা কমিয়ে কোনো একটা লক্ষ্য বস্তুকে স্পষ্ট দেখতে চায়। তো আমরা যদি দূরের কোনো বস্তুকে স্পষ্ট দেখতে চাই, তখন দেখা গেছে আমাদের ফোকাস দূরত্বটাকে আমরা হয়তো বা বাড়াই, অথবা কাছের বস্তুটাকে স্পষ্ট দেখার জন্য আমরা হয়তো বা আরও স্পষ্ট দৃষ্টিটাকে কমিয়ে আমাদের আলো লক্ষ্য বস্তুটিকে আমরা স্পষ্ট দেখতে চাই। তো কিন্তু কখন আমরা লক্ষ্য বস্তুর চোখের কাছাকাছি একটি, যদি বিষয়টি তোমরা একটু লক্ষ্য করো, লক্ষ্যবস্তু যদি চোখের কাছাকাছি একটি নির্দিষ্ট দূরত্ব থেকে, একটা নির্দিষ্ট একটা যে দূরত্ব আছে সেই দূরত্ব থেকে যদি কাছে চলে আসে, তখন আমরা সেই বস্তুটিকে আর স্পষ্ট দেখতে পাই না। তো চোখের সবচেয়ে কাছে যে বিন্দুটি পর্যন্ত লক্ষ্যবস্তুকে আমরা খালি চোখে স্পষ্ট দেখতে পাই, তাকে আমরা সাধারণত স্পষ্ট নিকট বিন্দু বলে থাকি। এবং চোখ থেকে ওই নিকট বিন্দুর পর্যন্ত যে দূরত্ব, সেটাকে আমরা স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব ধরে থাকি। তো মানুষের বয়সের ভেদ অনুযায়ী এই স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্বে আসলে কম বেশি হয়ে থাকে। তোমরা জেনে থাকো, জানবা যে সাধারণত শিশুদের ক্ষেত্রে এই স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব হয়ে থাকে 5 সেন্টিমিটার, আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব হয়ে থাকে 25 সেন্টিমিটার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস, এই স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব নৈবিত্তিকে কিন্তু প্রায় সময় আসে, অনেক সময় শিশুদেরটা দেওয়া থাকে, অনেকে ভুলবশত 25 সেন্টিমিটারটা দিয়ে দেয়। তো তোমরা এটা লক্ষ্য রাখবে, শিশুদের ক্ষেত্রে 5 সেন্টিমিটার, শিশুদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে 5 সেন্টিমিটার, আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বটা 25 সেন্টিমিটার হয়ে থাকে। তোমরা এই দুটা বিষয় অত্যন্ত মনোযোগ দিয়ে মনে রাখবা, কারণ এই বিষয়গুলি অনেক সময় আমাদের নৈবিত্তিকে সেট করা হয়।
তো চলো, স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বটা কি আজকে আমরা তোমাদেরকে বলে দিলাম। এখন তোমাদের আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি। চোখের সবচেয়ে কাছে যে বিন্দু পর্যন্ত লক্ষ্যবস্তুটিকে আমরা স্পষ্ট দেখতে পাই, লক্ষ্যবস্তুকে খালি চোখে স্পষ্ট দেখা যায়, তাকে স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু বলা হয়। স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু বলা হয়। এবং চোখ থেকে এই নিকট বিন্দুর বলতে, এখানে ওই বিন্দুর বলতে নিকট বিন্দুর বোঝানো হয়েছে। তাহলে এই নিকট বিন্দুর দূরত্বকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলা হয়। তো বিষয়টি তোমরা অনেক সময় আসে যে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলতে কি বুঝো, শিশুদের ক্ষেত্রে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই দূরত্ব কত সেমি হয় সেটি লিপিবদ্ধ করো বা ব্যাখ্যা করো। তো তোমরা সংজ্ঞাটি দিয়ে দিবে, এবং শিশুদের ক্ষেত্রে 5 সেমি এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 25 সেমি, এটি তোমরা লিপিবদ্ধ করবে। তো আশা করি তোমরা সংখ্যাটি খুব দ্রুত লিখে নাও। আমরা তোমাদের লেখার সুবিধার জন্য আমি সংখ্যাটি আবার বলে দিচ্ছি। দেখো, যে চোখের সবচেয়ে কাছে যে বিন্দু পর্যন্ত লক্ষ্যবস্তুকে খালি চোখে স্পষ্ট দেখা যায় তাকে স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু বলা হয়, এবং চোখ থেকে এই নিকট বিন্দুর দূরত্বকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলা হয়। তো উল্লেখ করে দিতে পারো, শিশুদের ক্ষেত্রে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব 5 সেমি, আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেমি। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য একটি গুরুত্বপূর্ণ টপিক ছিল। তো এখন আমরা চলে যাব আরেকটি টপিকসে। চোখের ত্রুটি এবং তার প্রতিকার, এই টপিকসগুলো আমাদের আলোচনা করলে আজকে আমাদের এই অধ্যায়টি শেষ হয়ে যাবে। চোখের ত্রুটি এবং এই ত্রুটির প্রতিকারটা আসলে আমরা কিভাবে করতে পারি তোমরা একটু লক্ষ্য করো। তাহলে প্রথমে আমরা জানি যে চোখের ত্রুটিটা আসলে কি। সুস্থ এবং স্বাভাবিক চোখ নিকট বিন্দু থেকে শুরু করে অসীম দূরত্বের দূরবিন্দুতে অবস্থিত, অসীম দূরত্ব থেকে দূরবিন্দুর মাঝখানে যেখানে, অর্থাৎ যেই স্থানে কোনো বস্তু আমরা থাকুক না কেন সেটাকে আমরা যদি স্পষ্ট দেখতে পাই সেটাকে বলা হবে স্বাভাবিক দৃষ্টিশক্তি। আমি আবার বলছি, দেখো, সুস্থ এবং স্বাভাবিক চোখ নিকট বিন্দুর থেকে শুরু করে অসীম দূরত্বের
দূরবিন্দুর মাঝখানে যে বস্তুই থাকুক না কেন সেটাকে আমরা স্পষ্ট দেখতে পাই। এই স্পষ্ট দেখতে পাওয়ার ক্ষমতাটাই হচ্ছে মূলত স্বাভাবিক চোখের দৃষ্টিশক্তি। এই স্বাভাবিক দৃষ্টিশক্তি যদি আমরা অর্থাৎ দূরবিন্দু থেকে নিকটবিন্দু থেকে শুরু করে দূরবিন্দুর অসীম দূরত্বের মাঝখানে কোনো লক্ষ্যবস্তু যদি দেখতে আমাদের যদি সমস্যা হয় অর্থাৎ ব্যাহত হয়, তখন আমাদের স্বাভাবিক দৃষ্টিশক্তির মধ্যে কিছু ত্রুটি লক্ষ্য করা হয়। এই ত্রুটিগুলোকে বলা হবে মূলত চোখের ত্রুটি। তো চোখের ত্রুটি মূলত হচ্ছে দু ধরনের। চোখের ত্রুটি হচ্ছে দুই ধরনের। এক নাম্বার হচ্ছে যে হ্রস্ব দৃষ্টি। হ্রস্ব দৃষ্টি যেটাকে আবার বলা হয় ক্ষীণ দৃষ্টি। আর দুই নাম্বার হচ্ছে তোমার দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি। এই দুই ধরনের ত্রুটি আমাদের চোখে সচরাচর দেখা দেয়। তোমরা লিপিবদ্ধ করো, আমি তোমাদের এই ব্যাপারে ধারণা দিচ্ছি। তো প্রথমেই দেখো যে হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি। বোর্ডে লিখে দিয়েছি যে চোখের দু ধরনের ত্রুটি দেখা দেয়। একটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি, আর দুই হচ্ছে দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি। অর্থাৎ এই দু ধরনের সমস্যা বা ত্রুটি কিন্তু যে কোনো মানুষের চোখে দেখা দিতে পারে। তো প্রথমেই আমরা যেটা জানবো যে হ্রস্ব দৃষ্টিটা কি। তাহলে তোমরা একটু লক্ষ্য করো যে হ্রস্ব দৃষ্টিটা হচ্ছে যখন চোখ কাছের বস্তুকে দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে দেখতে পায় না, তখন চোখে সাধারণত এই হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি দেখা দেয়। যখন চোখ কাছের বস্তুটিকে দেখতে পায় কিন্তু দূরের বস্তুটিকে দেখতে পায় না, তখন চোখে হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি দেখা দেয়। এখন এই হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি ত্রুটিটা আসলে কেন হয় সেটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। তাহলে হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টির কারণ হচ্ছে, এখানে দুটি উল্লেখযোগ্য কারণ আসলে উল্লেখ করা যায়। সেটি হচ্ছে দেখো, এটার কারণ যে চোখের যে লেন্স আছে, তাহলে চোখের লেন্সের অভিসারী। তো অভিসারী বলতে কি বোঝায়? আমরা জানি যে উত্তল লেন্সকেই কিন্তু মূলত অভিসারী লেন্সও বলা হয়। তাহলে চোখের লেন্সটা সাধারণত উত্তল লেন্স। তো চোখের লেন্সের অভিসারী শক্তি অর্থাৎ উত্তল লেন্সের অভিসারী শক্তি যদি তোমার বৃদ্ধি পায় বা যদি ফোকাস দূরত্ব কমে যায়, তখন কিন্তু তোমার চোখে হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি দেখা দিতে পারে। তো চোখের লেন্সের অভিসারী শক্তির বৃদ্ধি আমি লিখে দেই, তোমাদের লেখার সুবিধা হবে, তোমরা তুলতে সুবিধা হবে। অভিসারী শক্তি বৃদ্ধি পেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে একটি কারণ। কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে।
তো চোখে সাধারণত রসদৃষ্টি বা ক্ষীণদৃষ্টির কারণে এই মোটামুটি উল্লেখযোগ্য দুটি কারণ: চোখের লেন্সের অভিসারী শক্তি যদি বৃদ্ধি পায় অথবা ফোকাস দূরত্ব যদি কমে যায়, সেক্ষেত্রে চোখে রসদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি দেখা দেয়। আবার কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু রসদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি চোখে দেখা দিতে পারে। তো মূলত আমাদের বিষয়বস্তুটা ছিল যে চোখের ত্রুটি এবং চোখের ত্রুটির যে কারণ, যে ত্রুটিগুলো রয়েছে দুটি, সে দুটির কারণটা কি, তার মধ্যে আমরা রসদৃষ্টি কারণ তোমাদেরকে এখানে লিখে দিয়েছি। তো এখন এটা সম্পর্কে যদি আমরা আরেকটু বলি, এই দুটি কারণ তোমরা তুলে নাও। যখন চোখের কাছে বস্তুকে আমরা দেখতে পাই কিন্তু দূরের বস্তুকে আমরা দেখতে পাই না, সেটি হচ্ছে মূলত আমাদের চোখের রসদৃষ্টি। তো এই রসদৃষ্টির ফলে দূরের বস্তু থেকে আসা আলোক রশ্মি চোখের লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর রেটিনার উপর প্রতিবিম্ব তৈরি করে না। অর্থাৎ যেই প্রতিবিম্ব তৈরি করে না, সেটি একটু সামনের দিকে আসলে প্রতিবিম্বটা তৈরি করে। ফলে চোখের মধ্যে আমরা দূরের বস্তুটিকে দেখতে পেলেও কাছের বস্তুটি দেখতে পেলেও আমরা দূরের বস্তুটিকে তেমন একটা দেখতে পাই না, বা দেখতে পেলেও সেটা স্পষ্ট আমরা দেখতে পাই না। তো তোমাদের যদি আসে যে রসদৃষ্টির কারণ, তোমরা এই দুটি কারণ উল্লেখ করে দিতে পারো। যে রসদৃষ্টির কারণ হচ্ছে দুটি, এভাবে তোমরা দুটি কারণ লিখে দিতে পারো এবং ব্যাখ্যা করে দিতে পারো যে দূরবস্তু থেকে আগত আলোক রশ্মি চোখের সামনে চোখের তোমার চোখের যে রেটিনা রয়েছে সেই রেটিনার মধ্যে প্রতিবিম্ব তৈরি করে না, তৈরি করে তোমার কি তৈরি করে, তৈরি করে না, একটু সামনের দিকে তৈরি করে। অর্থাৎ ফোকাস দূরত্বে একটু সামনে তৈরি করে, অর্থাৎ ফোকাস দূরত্ব যেখানে থাকার কথা সেখানে তৈরি না করে তার একটু সামনে এই প্রতিবিম্বটা তৈরি করে। এই প্রতিবিম্ব তৈরি করার কারণে মূলত আমরা কাছের বস্তুটিকে দেখতে স্পষ্ট দেখতে পেলেও দূরের বস্তুটিকে আমরা স্পষ্ট দেখতে পাই না। দু একটি কারণ তোমরা আরেকটু ডিটেলসে তোমরা লিখে দিবে, তোমাদের বই অত্যন্ত চমৎকারভাবে সুন্দরভাবে লেখা আছে, তোমরা লিখে দিবে। তো আশা করি তোমরা এই কারণ দুটি লিখে নিয়েছো। এখন চোখে যদি রসদৃষ্টি দেখা দেয় তাহলে এটার একটা অবশ্যই প্রতিকার আছে। তাহলে রসদৃষ্টির প্রতিকারটা কিভাবে আমরা করতে পারি সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। রসদৃষ্টি ত্রুটির প্রতিকার। এই প্রতিকারটার জন্য তোমাদেরকে মূলত দুটা চিত্র আঁকতে হবে। এই চিত্রগুলি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। চিত্র দুটি একটু লক্ষ্য করো। বিন্দুটা হচ্ছে ফোকাস দূরত্ব, আর আরটাকে আমরা ধরা হয় অক্ষিগোলক। এখানে এটা হচ্ছে চিত্র ক। এটা হচ্ছে মূলত ত্রুটিপূর্ণ চোখ। এখন এটাকে যদি আমরা ত্রুটি থেকে যদি আমরা প্রতিকার করতে চাই, সেক্ষেত্রে তোমাদের
চিত্রটি আবার লক্ষ্য করো, আরেকটি চিত্র রয়েছে। আসলে কমার্সের এবং আর্টসের ছেলেপেলে কিন্তু চিত্রের প্রতি অনীহাটা খুব কম থাকে, কোনো রকম একটি চিত্র এঁকে দেয়। তোমরা যদি বাড়িতে যদি চিত্রগুলো যদি সুন্দরভাবে প্র্যাকটিস করো, আমার মনে হয় তোমরা চিত্রগুলো আঁকাতে পারবে। তো তোমরা এখানে দুই ধরনের আসলে চিত্র ক এবং চিত্র খ দেখছো। চিত্র কটি হচ্ছে আমাদের ত্রুটি সম্পন্ন একটি চোখ, যে চোখের প্রতিকারটা আসলে আমরা কিভাবে করি। তো প্রথমে আমরা লিখেছিলাম যে তোমার ক্ষীণদৃষ্টির বা রসদৃষ্টির প্রতিকারের কারণ, দুটি কারণ আমরা উল্লেখযোগ্য দুটি কারণ তোমাদের উল্লেখ করেছিলাম। যে চোখের অভিসারী শক্তি যদি বৃদ্ধি পায়, লেন্সের অভিসারী শক্তি যদি বৃদ্ধি পায়, অথবা ফোকাস দূরত্ব যদি কমে যায়। তো তোমরা স্বভাবতই দুইটা চিত্র লক্ষ্য করছো। এখানে দেখো যে প্রথম চিত্রে ফোকাস দূরত্ব অর্থাৎ দেখো এফ একটি বিন্দুতে যে তোমার লক্ষ্যবস্তুর যেই প্রতিবিম্ব সেটা দেখো চোখের অক্ষিগোলকের খুব কাছাকাছি অবস্থান করেছে, অর্থাৎ লক্ষ্যবস্তু থেকে আগত কোনো আলোক রশ্মি অক্ষিগোলকের অর্থাৎ চোখের রেটিনার অক্ষিগোলকের ঠিক কাছাকাছি প্রতিবিম্ব তৈরি করার কারণে মূলত দূরের বস্তুটাকে অস্পষ্ট অর্থাৎ দেখতে ঠিক মতন দেখতে পাচ্ছে না। তো এটি হচ্ছে একটি ত্রুটিপূর্ণ চোখ। তো দ্বিতীয় চিত্রতে তোমরা দেখতে পাচ্ছ যে অক্ষিগোলকের থেকে প্রতিবিম্ব অর্থাৎ এফ এর দূরত্বটা বেড়ে গেছে, অর্থাৎ এটাকে তোমার একটা অবতল লেন্স ব্যবহার করে মূলত এই প্রতিবিম্বটাকে কাছে থেকে দূরে তোমার প্রতিবিম্ব তৈরি করা হয়েছে। অর্থাৎ যদি অবতল ত্রুটিপূর্ণ চোখে যদি অবতল লেন্সের মাধ্যমে এই ফোকাস দূরত্বটাকে বাড়ানো হয়, তখন কিন্তু এই রসদৃষ্টির ত্রুটিটা প্রতিকার করা যায়। অর্থাৎ তখন তুমি দূরের বস্তুটাকে আরও বেশি স্পষ্ট দেখতে পাবে। তখন তুমি দূরের বস্তুটাকে স্পষ্ট দেখতে পারবে এবং কাছের বস্তুটাকে তোমরা খুব স্পষ্ট দেখতে পাবে। অর্থাৎ এই চিত্রের মাধ্যমে তোমরা সুন্দরভাবে ব্যাখ্যাটা করে দিতে পারো যে প্রথম চিত্রে দূর থেকে আগত আলোক রশ্মি চোখের অক্ষিগুলোকে রেটিনার অক্ষিগুলোকে প্রতিবিম্বটি খুব কাছাকাছি প্রতিবিম্ব করাতে আমরা দূরের বস্তু থেকে আগত আলোক রশ্মি অর্থাৎ দূরের বস্তু থেকে লক্ষ্য বস্তুটিকে স্পষ্ট দেখা যায় না, অর্থাৎ রেটিনার খুব কাছাকাছি প্রতিবিম্ব তৈরি করায়। তো এই প্রতিবিম্ব তৈরি করার প্রতিকার থেকে দূরের বস্তুটিকে স্পষ্ট দেখার জন্য আমরা একটি অবতল লেন্সের ব্যবহার করে দূরের লক্ষ্যবস্তু থেকে আগত প্রতিবিম্ব আমরা মূল ফোকাস দূরত্বটাকে বাড়ানোর মাধ্যমে দূরের লক্ষ্যবস্তুটিকে আমরা স্পষ্ট দেখতে পাই। তো তোমরা পরের আরেকটি ত্রুটি হচ্ছে যে দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি। এখানে উল্লেখযোগ্য দুটি কারণ রয়েছে, তোমাদের বই কিন্তু বিষয়গুলি চমৎকারভাবে লেখা আছে। তোমরা এগুলি যদি নোট আকারে যদি করতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় আসলে কিন্তু তোমরা সঠিকভাবে উত্তর করতে পারো বা দিতে পারবে।
দৃষ্টি বা দূরদৃষ্টি। কারণ তাহলে হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণদৃষ্টির যে কারণটি ছিল দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি তার বিপরীত। আমরা এর ক্ষেত্রে হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে আমরা দিয়েছিলাম যে চোখের লেন্সের অভিসারীর ক্ষমতা যদি বৃদ্ধি পায় অথবা ফোকাস দূরত্ব যদি কমে যায়। আর দীর্ঘদৃষ্টির বেলায় চোখের লেন্সের অভিসারীর ক্ষমতা হ্রাস পেলে বা ফোকাস দূরত্ব যদি বেড়ে যায়। অর্থাৎ দেখো ক্ষীণদৃষ্টির বেলায় যে কারণটা ছিল সেটা যদি তোমরা বিপরীতভাবে লিখে দাও তাহলে দীর্ঘদৃষ্টির কারণটি মূলত লিখতে পারবে। দীর্ঘদৃষ্টি ক্ষীণদৃষ্টি তার বিপরীত। আর চোখের কোনো কারণে যদি অক্ষিগোলকের ব্যাসার্ধটা যদি কমে যায়, অর্থাৎ ক্ষীণদৃষ্টির বেলায় ছিল যদি বেড়ে যায়, আর দীর্ঘদৃষ্টির বেলায় হচ্ছে অক্ষিগোলকের ব্যাসার্ধ যদি কমে যায়, তাহলে উল্লেখযোগ্য দুটি কারণ তোমরা উল্লেখ করে দুটি চিত্রের মাধ্যমে এটিকে কিভাবে প্রতিকার করা যায় সেটি তোমরা লিখতে পারবে। তো এই ছিল আমাদের মূলত আজকের আলোচ্য টপিক, যে চোখের ত্রুটি এবং কিভাবে এটা প্রতিকার করা যায়। আরেকটি টপিক হচ্ছে যে চোখ ভালো রাখার উপায়। তোমরা জানো যে চোখকে ভালো রাখার জন্য আমাদের বিভিন্ন পুষ্টি সমৃদ্ধ খাবার, ভিটামিন এ, সি এবং ডি সমৃদ্ধ খাবার, বিশেষ করে টাটকা শাকসবজি, ফলমূল, এগুলি খাবারের মাধ্যমে আমরা চোখের দৃষ্টিকে বা চোখকে আমরা ভালো রাখতে পারি। এইভাবে এই টপিকসটিও তোমরা ভালোভাবে পড়ে নিবে। তো আমাদের আজকের যে টপিকসগুলি ছিল মোটামুটি আমাদের আলোচনা করা হয়ে গিয়েছে। তো এর ইতিমধ্যে আমাদের এই অধ্যায়টিও শেষ হয়ে গিয়েছে। তোমাদের গত কয়েকটি ক্লাসে এই দেখতে হলে আলোচনা এই চ্যাপ্টারটির বিভিন্ন টপিকস তোমাদের সিলেবাস অনুযায়ী আমরা আলোচনা করার চেষ্টা করেছি, তোমাদেরকে করানোর চেষ্টা করেছি, বাড়িতে কিছু কাজও দিয়েছি। তো তোমরা সেগুলি আশা করি ভালোভাবে নোট করেছ এবং সেই নোট অনুযায়ী যদি তোমরা বাড়িতে চেষ্টা করো, আমি আশা করি তোমরা পরীক্ষায় আশানুরূপ ভালো ফলাফল করতে পারবে। তো তোমাদের সামনে আমি কিছু তোমাদেরকে জ্ঞানমূলক অনুধাবন প্রশ্ন দেওয়ার চেষ্টা করব এই অধ্যায় থেকে, করে আমরা এই অধ্যায়টি পুরোপুরি শেষ করে দিব। তো তোমাদের গত ক্লাসে কিছু বাড়ির কাজ দিয়েছিলাম, সেই বাড়ির কাজগুলি তোমরা আশা করি করেছ। বিশেষ করে লেন্সের ক্ষমতা, +2D, -2D বলতে কি বোঝায়, উত্তল লেন্স অবতল লেন্সের মধ্যে পার্থক্য, এরকম কয়েকগুলি গুরুত্বপূর্ণ অনুধাবন প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছিলাম। তো তোমরা সেই অনুযায়ী বাড়িতে সেই বাড়ির কাজগুলি করেছো আশা করি। তো আমাদের পরবর্তী ক্লাসে তোমাদেরকে এই অধ্যায় থেকে জ্ঞানমূলক বা অনুধাবন প্রশ্ন দিয়ে তোমাদেরকে এই অধ্যায়টি শেষ করে দিব। তো তোমাদের যদি আজকের টপিকস অনুযায়ী যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা তোমাদের সমস্যার সমাধান করে নিতে পারো। তোমাদের কি এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে?